নমস্কার বন্ধুরা, গল্প সংকলনে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই খুব ভালো আছো। আমার আজকের গল্প হ্যাচ্চো বাবা, লিখেছেন শীর্ষণ্য বিশ্বাস। গল্পটি আনন্দমেলা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শুরু করছি গল্প হ্যাচ্চো বাবা। হ্যাচ্চো বাবার নাম প্রথম শুনলাম ফুটবল খেলে রাধাকৃষ্ণ মন্দিরের পাশ দিয়ে বাড়ি ফেরার সময়। খুব ভিড় আর হালুয়া খাওয়াচ্ছে দেখে দাঁড়িয়ে পড়েছিলাম। তখনই শুনলাম যে উনি নাকি মস্ত এক সিদ্ধ পুরুষ। আসল নাম স্বামী অশরীরানন্দ। উনি বলেন যে আমরা নাকি আসলে আত্মা, তার উপর টাইট জামার মতো দেহটা পরে রয়েছি, কিন্তু একটা বিশেষ মন্ত্র 5000 বার জপ করতে পারলে নাকি জামাটা ঢিলে হয়ে যায়। তখন তাক বুঝে জোরে হাঁচতে পারলেই আত্মা বেরিয়ে এসে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে বিস্তর লোকের উপকার টুপকার করে আবার শরীরে ঢুকে পড়তে পারে, অথচ কেউ কিছু টের পাবে না। ভাববে হ্যাচ্চো বাবা ধ্যান করছেন। ওই হাঁচির জন্যই তো তার আর এক নাম হ্যাচ্চো বাবা। লাইনে দাঁড়িয়ে হালুয়া টালুয়া খেয়ে হ্যাচ্চো বাবার কথা ভাবতে ভাবতে বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। আর অমনি মায়ের মুখ গোমরা। এত দেরি কেন? লেখাপড়ার ব্যাপারটা কি উঠেই গিয়েছে? কোনো কথা না বলে তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে পড়তে বসে গেলাম। মা একখানা খাতা দিয়ে বলল, এর মধ্যে ইতিহাসের 50টা প্রশ্ন আছে, 1 ঘন্টার মধ্যে উত্তর লিখে দিবি, নইলে দেখবি কি করি। কি করবে তা তো জানি, হয় মারবে, নইলে রাত্রিরে বায়ার্ন ডর্টমুন্ডের খেলা দেখা বন্ধ করে দেবে। কাজেই খাতা নিয়ে ছাদে পড়ার ঘরে চলে গেলাম। আর প্রথম 3টে প্রশ্ন দেখেই বিরক্ত লাগলো। আকবরের বাবার নাম কি? আমার প্রিয় বন্ধু গুপির বাবার নামই জানি না, তো আকবরের বাবা। দুনিয়ার সকলের বাবার নাম কি আমাকে জানতে হবে নাকি? দ্বিতীয়টাও উদ্ভট প্রশ্ন, কোহিনূর হিরে কে লুট করেছিল? এসব তো শার্লক হোমসদের জানার কথা, আমি কি করে জানবো? কাল যদি পটল এসে জিজ্ঞাসা করে ওর পেন্সিলটা কে নিয়ে গিয়েছে, তাহলে সেটাও আমাকে বলতে হবে। তৃতীয় প্রশ্নটাও তেমনি, ভাস্কো দা গামা কোন দেশের লোক? বোঝো, ভাস্কো দা গামা বাংলাদেশেরও হতে পারে, আবার হন্ডুরাসেরও হতে পারে। আমি কি পোস্ট অফিস যে সব লোকের ঠিকানা জানবো? এত বিরক্ত লাগছিল যে ঘর থেকে বেরিয়ে ছাদে ফাঁকা হাওয়ায় গিয়ে দাঁড়ালাম। হে হ্যাচ্চো বাবা, এই বিপদ থেকে আমাকে বাঁচাও, উত্তরগুলো লিখে দিয়ে যাও। হঠাৎ কানের কাছে কেউ বলে উঠল, আকবরের বাবা বাবর। বাপ আর ছেলের নামের মিলটা দেখছো না? কোহিনূর হিরে একজন লুণ্ঠনকারী লুট করেছিল, আর ভাস্কো দা গামা তো বার মারল। আমার সারা শরীর শিরশির করে উঠল। হ্যাচ্চো বাবাকে দেখব বলে পিছন ফিরেছি, আর তিনি বলে উঠলেন, উফ কি রে ছেলেটা, দিল পাটা মারিয়ে। আমি কাউকেই দেখতে পেলাম না, কেবল একটা ধোঁয়াটে মতো কিছু ভাসছে দেখে হাত জোর করে বললাম, ক্ষমা করে দিন হ্যাচ্চো বাবা, আমি ইচ্ছে করে মারাইনি। ইচ্ছে করে মারাইনি তো কি, হাতামি করে মারিয়েছ? উফ বাবারে, সরি হ্যাচ্চো বাবা। তখন থেকে হ্যাচ্চো বাবা করছো কেন? আমি হ্যাচ্চো বাবা নই, বরং ওই বেটার পাল্লায় পড়ে আজ আমার এই অবস্থা। ওরে বাবা, তুমি তাহলে ভূত? ধোঁয়াটা কেঁপে উঠে বলল, রাত বিরেতে ওসব নাম করবে না বলে দিচ্ছি। ওকেও ভয় পেতে দেখে আমি সাহস করে জিজ্ঞেস করলাম, ভূত নও তো তুমি কি? আমি যে ঠিক কে সেটা নিজেও জানি না।
তবে এক সময় আমার নাম ছিল রতন মল্লিক। ওই নচ্ছার হ্যাচ্চর পাল্লায় পড়েই নিজেকে হারিয়ে ফেলেছি। এখন আমি আত্মহারা। হ্যাচ্চ বাবা আবার কি করলেন? শুনেছি তো তিনি সিদ্ধ পুরুষ। তিনি সিদ্ধ হতে পারেন, কিন্তু আমার হাড় মাস ভাজা ভাজা করে দিয়েছেন। ওটাকে আমি ছাড়ব না। একবার সুযোগ পাই মজা বের করে দেব। কেন কেন? ইতিহাস ভুলে আমি ধপ করে বসে পড়লাম ধোয়াটার সামনে। তারপর রতনদা কিংবা রতনদার ধোয়া বলতে শুরু করলো, আমিও তোমার মতো ভোদা মার্কা ছিলাম। আরে রাগ করো না, শুনুন না। লেখাপড়া একদম মাথায় ঢুকতো না। কোনো রকমে স্কুল পেরোলেও বুঝলাম উচ্চ মাধ্যমিকটা হবে না। বাংলা ইংরেজি পড়ার বদলে পড়লাম হ্যাচ্চ সাধুর পাল্লায়। সোজা গিয়ে বললাম, প্রশ্নপত্রগুলো যদি বের করে দেন তো গরিবের ছেলে পাশ করে বাঁচি। অসাধু বাবা বলে, আমি কোনো অসাধু কাজে সাহায্য করি না। কিছুতেই প্রশ্ন বের করে দিল না। তখন একটা বুদ্ধি এলো মাথায়। বললাম, তাহলে ওই শরীর ছাড়ার কায়দাটা শিখিয়ে দিন। সেটাও কিছুতেই শেখাবে না। অনেকবার হাতে পায়ে ধরার পর চিড়ে ভিজল। তিনি আমাকে দেহ ছাড়ার কায়দাটা শিখিয়ে দিলেন। একটা মন্ত্র 5000 বার জপ করতে হবে। ব্যাস, আর পায়কে। 2 দিন বাদে দেহটাকে ফেলে রেখে ছুটলাম প্রশ্নপত্রের খোঁজে। কিন্তু মুশকিল হলো যে কোথায় প্রশ্নপত্রগুলো রাখা হয় সেটাই তো জানি না। তাছাড়া এতদিন একটা ভারী শরীর নিয়ে ঘোরাফেরা করার অভ্যেস। হঠাৎ গ্যাস বেলুন হয়ে গিয়ে সেটাকে আর সামলাতে পারছি না। হাওয়ায় একবার এদিক একবার ওদিক ভাসছি। প্রথম প্রথম সাইকেল শিখতে গেলে যেমন হয় আর কি। শেষে প্রশ্নপত্রের আশা ছেড়ে দিয়ে ভাবলাম, দেহের ছেলে দেহেই ফিরে যায়। অনেক কষ্টে তো বাড়ি ফিরলাম। এসে দেখি আমার দেহটা ঘিরে সবাই কান্নাকাটি জুড়ে দিয়েছে। ভেবেছে আমি মরে গিয়েছি, তাই সেটাকে দাহ করার তোড়জোড় চলছে। এইবারে হলো বিপদ। আমি অবাক হয়ে পড়লাম। বিপদের কি আছে? দেহে ঢুকে পড়লেই তো হতো। আরে সেটাই তো ঢুকতে গেলাম, কিন্তু বেরোনোর সময় কোনখান দিয়ে যে বেরিয়েছিলাম কিছুতেই খুঁজে পেলাম না। নাকের ফুটো দিয়ে ঢুকতে গেলাম, কিন্তু ভেতরটা এত হড়হড়ে যে সরাত করে পিছলে আবার বেরিয়ে এলাম। তারপর একটা জোর হাওয়া এসে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল। তাহলে তো মিটেই গেল, আমি বললাম। কই আর গেল? নিজের শরীরে তো ঢুকতে পারিনি। এক বেটা বিড়াল বিরাট হা করে তখনই হাই তুলছিল, আর সেই হা দিয়ে গলে বিড়ালের দেহে ঢুকে পড়েছি। বাপ রে, সে কি কষ্ট ভেতরে! একে পচা মাছের গন্ধ, তার উপরে বিড়ালের নিজের আত্মা আমাকে দেখেই রোয়া ফুলিয়ে ফ্যাস ফ্যাস করছে। আছড়ে খিমচে দিলেই তো গেছি। মেরেছে? সেই করতে গিয়েই বোধহয় সুরসুরি লেগে বিড়ালটা ওই হ্যাচ্চর মতোই একটা বিরাট হাঁচি দিল। আর তুমি বেরিয়ে এলে, তাহলে তো মিটেই যেত। বেরিয়ে এলো তো বিড়ালের নিজের আত্মাটা, আর আমি আটকে পড়লাম ভিতরে। এদিকে সবাই মিলে আসল আমাকে দিল পুড়িয়ে। সর্বনাশ! বিড়াল ছেড়ে যে আবার বেরিয়ে যাব তার উপায় নেই। বিড়াল তো আর জব করতে পারে না। শেষে একদিন গাড়ি চাপা পড়ে বিড়ালটা মরতে আমি বাঁচলাম। সেই থেকে এইভাবে ঘুরছি। তুমি তো তাহলে ভূতই। অমনি কি রাগ রতনদার! ভূত কেন হব? আমি কি মরেছি যে ভূত হব? হ্যাঁ, অশরীরী বলতে পারো, কিন্তু ভূত নই।
আমি মরিনি। তাহলে তোমাকে দাহ করে দিলে কেন? সেটা আত্মীয়দের গিয়ে জিজ্ঞেস করো। কিন্তু আমি তো আর মরিনি। মরনি মানে? বিড়ালটা মরল তো। বাজে বকছো কেন? আমি কি বিড়াল? না, কিন্তু ধোঁয়া তো। সেই জন্যে অশরীরী। সুযোগ পেলেই শরীরী হয়ে যাব। ওর সঙ্গে তর্ক করে লাভ নেই, তাই বললাম তো যে কোনো একটা শরীরে ঢুকে পড়লেই হয়। ভালো একটা চাকরি বাকরি করার শরীর পাচ্ছি কই। সেদিন ভবদুলাল মরল, ভাবলাম ওর শরীরে ঢুকে পড়ি, কিন্তু বেটার গায়ে যা গন্ধ। তাছাড়া ও রিক্সা চালাতো। নতুন করে বেঁচে উঠে শেষে রিক্সাওয়ালা হব? অত খাটনি পোষাবে না। যাকে আমার কপালে যা আছে হবে। তুমি কিন্তু সাবধান, ওই হ্যাচ্চর পাল্লায় পড়ো না যেন। তাছাড়া ওর মরণ ঘনিয়ে এসেছে। কিন্তু হ্যাচ্চু বাবার দোষটা কোথায়? বেটা শরীর থেকে বেরোনোর কায়দাটা শিখিয়েছিল, কিন্তু ঢোকাটা শেখায়নি কেন? আমি চুপ করে রইলাম। তারপরে বললাম, তাহলে তুমি অন্য শরীরে ঢুকবে কি করে? অনেক কষ্টে সেই কায়দাটা শিখেছি। আমাকে ধোয়ার মতো দেখছো তো? ওর সামনে ধূপের ধোয়ার মধ্যে ঘাপটি মেরে গা ঢাকা দিয়ে সেই কায়দাটা। আরে আরে, ধরো আমায়। দেখি একটা দমকা হাওয়ায় ধোঁয়াটা লেবু গাছের ডালে আটকে গিয়েছে। বাধ্য হয়ে একটা ঝ্যাঁটার কাঠি দিয়ে পেছন থেকে ঠেলে ঠেলে আবার বের করলাম। ধোঁয়াটা সামনে এসে এদিক সেদিক দুলতে লাগলো। তারপর বলল, একটু ব্যায়াম করে নিলাম। বলছি যে তুমি হ্যাচ্চো বাবার শরীরেই ঢুকে পড়ছো না কেন? তারপরে যেভাবে বিড়ালকে তাড়িয়েছিলে সেইভাবে ওকেও তাড়িয়ে নিজেই হ্যাচ্চো বাবা হয়ে যাও। সেটা যে ভাবিনি তা নয়, কিন্তু ঢুকবো কোনখান দিয়ে? বেটার মুখখানা দেখেছো? একটা ফুটো ফাটা নেই। যেমন মাথায় জটা, তেমনি মুখ ভর্তি দাড়ি গোঁফ। মুন্ডুটা ধরে উল্টো করে দিলে জটাটা দাড়ি হয়ে যাবে, আর দাড়িটা জটা। সোয়েটারের ফুটোগুলোর মধ্যে হাওয়া আটকে থাকে জানো তো? সেইভাবে যদি ওর দাড়ির জঙ্গলে আটকে যায়, তখন ওই নোংরা দাড়িতেই উকুনের পাশে আটকে থাকতে হবে। আর যদি ঢুকতেও পারি, সারা জীবন ওই উকুন ভর্তি জটা দাড়ি গোঁফ নিয়েই চুলকে চুলকে মরবো। খুব ইচ্ছে করে বাঘ হয়ে হ্যাচ্চোকে খেয়ে ফেলি, কিন্তু ভালো চেহারার বাঘ পাচ্ছি না, ভালো জাতের কুকুরও পাচ্ছি না যে কামড়াবো। তবে ওকে আমি। কি রে, তোর এখনো হয়নি? ছাদে পড়ে পড়ে ঘুমোচ্ছিস? কানের কাছে মায়ের গলা। চোখ খুলে দেখি ধোঁয়া মতো কি একটা হাওয়ায় ভেসে নয়নতারা গাছে আটকে গেল। এদিকে আমার সব কটা উত্তর ভুল। আসলে আমারই ভুল। পরীক্ষার আগে প্রশ্নপত্র চুরি করতে গিয়ে যে ভূত হয়ে যায়, তার উপর কেউ ভরসা করে? মাঝখান থেকে খেলা দেখা বন্ধ। অবশ্য তার বদলে স্বপ্নের মধ্যে একটা অদ্ভুত গল্প শুনলাম, সেটাই বা কম কিসের। কিন্তু ওটা যে স্বপ্ন ছিল না, সত্যিকারের রতনদার ধোঁয়া ছিল, সেটা দুদিন পরে বুঝলাম। স্কুলে যাওয়ার সময় দেখি রাধাকৃষ্ণ মন্দিরের সামনে মহা হইচই। সাংঘাতিক অলৌকিক ব্যাপার। কোনো ভক্তকে কৃপা করার জন্য হ্যাচ্চো বাবা নাকি শরীর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। আর সেই সময় হঠাৎই কোত্থেকে একটা হনুমান এসে ওর শরীরটা কাঁধে তুলে পালিয়েছে। লোকজন ছোটাছুটি করছে, কিন্তু হনুমানের সন্ধান নেই। এদিকে অনেকেই নাকি দেখেছে হনুমানটা দুদিন ধরে শিলদের বাগানে মরে পড়েছিল। লোকে বলা বলি করছে যে মরা হনুমান হঠাৎ বেঁচে উঠে হ্যাচ্চো বাবাকে নিয়েই ভেগেছে। এটা হ্যাচ্চো বাবারই অলৌকিক লীলা ছাড়া আর কি। বাবার শোকে অনেকেই কেউ কেউ করে কাঁদতে শুরু করে দিয়েছে। আমার গায়ে কাঁটা দিচ্ছিল।
দেহ ছেড়ে হ্যাচ্চ বাবা কোন চুলোয় গিয়েছে সেটা না জানলেও এটা অন্তত জানি যে হনুমানের শরীরে সে ঢোকেনি। কে ঢুকেছে আর কেনই বা ওর শরীর নিয়ে চম্পট দিয়েছে সেটা না হয় নাই বললাম, কেউ তো আর বিশ্বাস করবে না। শেষ হলো গল্প হ্যাচ্চ বাবা। গল্প পাঠ ভালো লেগে থাকলে চ্যানেলটিকে একটি লাইক করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। অনেক ধন্যবাদ।